দিন বদলে গেল, রাত বদলে গেল, মাস বদলে গেল, বছরটাও হয়তো কেটে যাবে এভাবে। বিশ্বাস হচ্ছে না? আজ রাতে এই তুলিটা দিয়ে আঁকবি। তাহলে কি হবে? আমার জীবনের সব দুঃখ ভ্যানিশ হয়ে যাবে। এখানেই থেকে যেতে চাই, উপন্যাসের শেষ পাতা পর্যন্ত। তুমি কি আমার তবে সেদিন যেমন বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল সমস্ত দূরত্ব, আজকে সেরকম ভাবে ভেসে যাচ্ছিল রক্ত। কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। আমাদের সবচেয়ে কাছের মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে কতটা দুঃখ হয়। কেউ কি কখনো সেই দুঃখ মেপে দেখেছেন? আচ্ছা, দুঃখ মাপার যন্ত্র কি আদেও রয়েছে? এই এত বড় বড় সব যন্ত্রতন্ত্র আবিষ্কার হচ্ছে, দুঃখ মাপার যন্ত্রটাও আবিষ্কার হয়ে যাওয়ারই কথা, কিন্তু সেটা আদেও হয়েছে কি জানি, আমার অত শত জানা নেই। তবে এটুকু জানা আছে, যারা সবচেয়ে বেশি ভালোবাসতে জানে, দুঃখের আগমন তাদের জীবনেই ঘটে সবচেয়ে বেশি। যদি দুঃখ মাপার কোনো যন্ত্র থেকে থাকে, তাহলে সেই মানুষকে যদি নিয়ে যাওয়া যায়, দুঃখ মাপার পারদটা হয়তো মহাকাশ ছবে। কিন্তু আমি আজকে আপনাদের এইসব কথা কেন বলছি? কারণ আজকের গল্পটাও সেরকমই একজনকে নিয়ে, যে ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে, এবং তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে যায়। কিন্তু কোথায়, কেন? প্রশ্ন সেটা নয়। আসল প্রশ্নটা হলো, ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর তার কতটা দুঃখ হয়েছিল? সে কি দুঃখটা মেপে দেখেছিল? আচ্ছা, দুঃখ দিয়ে কি আনন্দ ফিরিয়ে আনা যায়? এই প্রশ্নের উত্তরটা গল্পটা শুনে আপনারাই খুঁজে নিন না হয়। ঘড়িতে সকাল 10:30, কিন্তু বৈশাখ মাস হওয়ার দরুন বাইরের দৃশ্যটা দেখলে মনে হয় 12:30 কিংবা 1টা বাজে। এই বছর গরমটা আরো বেশি করে পড়ছে যেন। তবুও গরমকে তোয়াক্কা করছে না সিংহরায় বাড়ির লোকজন। একটা আনন্দের রেশ লেগে রয়েছে বাড়িতে। পাড়ার লোক এবং আত্মীয় স্বজনের সংমিশ্রিত হাসি ঠাট্টার শব্দ ভেসে আসছে। তবে আজকেই হয়তো এই আনন্দের রেশটা মন খারাপের রেশে বদলে যাবে, কারণ উমা যে আবারও ফিরে যাবেন আজকে। আজকে যে বাসন্তী পূজার দশমী, কিন্তু উমা যতক্ষণ আছেন সেই সময়টুকু সকলে মিলে উপভোগ করে নিতে চান। সিংহরায় বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামলো একটা বছর 26-27-এর মেয়ে। ফর্সা গায়ের রং, চোখ নাক টানা টানা, চোখের মনি দুটো খয়েরি, লম্বা লম্বা চুলগুলো একটা ক্লিপ দিয়ে বাঁধা, পরনে একটা লাল সাদা শাড়ি,
ঠোঁট দুটোয় খেলা করে বেড়াচ্ছে একটা মিষ্টি হাসির রেখা, ঠিক যেন শীতের সকালের মিঠে রোদের মতো। দোতলা বাড়িটার সদর দরজা দিয়ে ঢুকে ডান দিকে মস্ত বড় মন্দির। মন্দিরটার সামনে একটা বারান্দা মতো করা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে। প্রায় 20-25 জন মানুষ সেখানে আরাম করে বসে থাকতে পারে। বারান্দাটার একদম মাঝামাঝি জায়গায় ঝুলছে একটা বেশ বড় দামি ঝাড়বাতি, যা মন্দিরটার শোভা আরো বাড়িয়ে তুলেছে। ঝাড়বাতিটা পঞ্চমীর দিন লাগানো হয়েছিল। বারান্দাটা থেকে রাস্তাটা স্পষ্ট দেখতে পাওয়া যায়। উমাকে ট্যাক্সি থেকে নামতে দেখে শ্রীতমা দেবীর মুখে একটা চওড়া হাসি খেলে তিনি হাসি মুখে দ্রুত এগিয়ে আসলেন উমার দিকে। ওমা, তুই চলে এসেছিস? বাহ, কি মিষ্টি লাগছে রে মা তোকে, একদম যেন সাক্ষাৎ মা দুর্গা। তোর মা তোর নাম উমা রেখে একদম ভুল করেনি। উমার হাত ধরে মন্দিরের ভেতরে নিয়ে আসলেন শ্রীতমা দেবী। উমা হাঁটু গেড়ে বসে মায়ের প্রতিমাকে প্রণাম করল। তা হ্যাঁ রে মা, তোর বাবা মা কখন আসবে? পুরোহিত মশাই তো এসে গেছেন, এই পুজো শুরু হলো বলে। মা বাবা একটু পরেই চলে আসবে মামুনি। আচ্ছা, কিন্তু মামুনি, ও কোথায় গো? দেখছি না তো। আর বলিস না, ওকেই ডাকতে যাচ্ছিলাম, তোকে দেখে ভুলে গেছি। আসলে কি হয়েছে বলতো, কালকে রাতে অনেক দেরিতে ঘুমোতে গেছে, তোকে বাড়িতে ছেড়ে আসলো, তারপরে তো ঘুমোইনি। প্রায় রাত 2:30 পর্যন্ত মন্দিরে মায়ের সামনে বসে বসে তুলির আঁচড় টেনেছে ক্যানভাসে, তাই চাকিনি ওকে, এখনো ঘুমোচ্ছে। দেখ তো গিয়ে, বেলা তো হয়েছে অনেকটাই, পুরোহিত মশাইও চলে এসেছেন। আর তাছাড়া কয়েক মাস পর থেকে তো তোকেই ওকে ডেকে তুলতে হবে, এখন থেকেই না হয় অভ্যেসটা করে নে। কি যে বলো মামুনি তুমি। ও মা, তোদের বিয়ের পরে ওকে আমি ডেকে তুলবো নাকি ওকে? না বাবা, সেটা হচ্ছে না, ছোট থেকে অনেক খেটেছি ওর পিছনে, আর নয়। হাঁপিয়ে উঠেছি এই ছেলেকে নিয়ে আমি, বাপ রে বাপ। এখন যত তাড়াতাড়ি সম্ভব তোর কাঁধে ওর দায়িত্ব চাপিয়ে দিতে পারলেই আমার ছুটি। রে, পারবি তো? আচ্ছা মামুনি, আমি গিয়ে ওকে তুলছি ঘুম থেকে। শ্রীতমা দেবী বুঝতে পারলেন উমা লজ্জা পেয়েছে, আর সেই জন্যই কথা ঘোরানোর চেষ্টা করছে। তাই আর ঘাটালেন না তাকে, মনে মনে হাসলেন তিনি। হ্যাঁ রে মা, সেই ভালো, যা যা শিগগির যা। উমা মন্দিরের বাইরে বেরিয়ে আসে। সোমের ঘর দোতলায় উঠে ডান দিকে একদম কোণায়। উমা সিঁড়ি ভেঙে দ্রুত ওপরে উঠে আসলো। তারপরে সোমের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় সে। দরজাটা ভেজানোই ছিল, তাই মৃদু একটা চাপ দিতেই খট করে একটা শব্দের সঙ্গে খুলে যায় সেটা। ঘরের ভেতরে এসি চলছে, তাই উমা পুনরায় দরজাটা ভেজিয়ে দেয়। সে দেখে খাটের উপরে উপুর হয়ে অঘরে ঘুমোচ্ছে সোম। সে এগিয়ে যায় তার দিকে। টেবিলটার উপরে রাখা একটা জিনিস দেখে, কিন্তু 2-1 পা এগোতে সে থমকে দাঁড়িয়ে পড়ে। তার চোখ যায় টেবিলের উপরে রাখা একটা জিনিসের উপরে। ওর চোখ দুটো যেন বিস্ময়ে আটকে গেছে সেদিকে। এক পা করে মুগ্ধ দৃষ্টি নিয়ে টেবিলটার একদম সামনে এসে দাঁড়ালো উমা। টেবিলটার উপরে একটা ক্যানভাস, ক্যানভাসে আঁকা রয়েছে একটা ছবি। ছবিতে দেখা যাচ্ছে মা দুর্গা অস্ত্র শস্ত্র নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছেন।
ওনার চারিদিক দিয়ে দৈব দ্যুতি নির্গত হচ্ছে। এতদূর পর্যন্ত সবকিছু ঠিক ছিল। গন্ডগোলটা রয়েছে মা দুর্গার মুখে। টানা টানা চোখ, ফর্সা মুখ, খয়েরি চোখের মনি। ওইটা ওটা কার মুখ? এই যে উমার মুখ। সোম গতকাল সারা রাত ধরে মা দুর্গার ছবি এঁকেছে, যেই ছবিতে মা দুর্গা হিসেবে রয়েছে স্বয়ং উমা। উমা ছবিটার মধ্যে এতটাই ডুবেছিল যে সে খেয়ালই করেনি সোম কখন যেন ঘুম থেকে উঠে একদম তার পিছনে এসে দাঁড়িয়েছে। সোম উমার দুই কাঁধে হাত রাখল। উমা চমকে পিছনে ফিরে দেখল সোম দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে। উমার চোখ দুটো হঠাৎ করে ভিজে উঠল, শ্বাস প্রশ্বাস বেড়ে গেল। সোম আলতো করে নিজের ডান হাতটা রাখল উমার গালে। তুমি এসো আমার ভোরের রাতের চাদর হয়ে, আমার নতুন পাঞ্জাবিতে আতর হয়ে, আমার একলা সন্ধ্যায় গঙ্গার ঘাট হয়ে, আমার বিকেলে গড়ের মাঠ হয়ে। তুমি এসো আমার ব্যস্ত দিনে এক পশলা অবসর হয়ে, আমার মন খারাপের রাতে অমরত্বের বর হয়ে, আমার মোহনাতে শান্ত কোনো নদী হয়ে, এক গোধূলি লগ্নে আমার পাশে সপ্তপদী হয়ে। তুমি এসো আমার দিক হারানো রাতে সুখতারা হয়ে, ফুলদানিতে কাঠ গোলাপের মতো ছন্ন ছাড়া হয়ে, আমার ড্রয়িং রুমের দেওয়ালে মোনালিসা হয়ে, প্রতিবার হেরে যাওয়ার পর আমার বিদিশা হয়ে। তুমি এসো আমার বিকেলে রবি ঠাকুরের গান হয়ে, আমার বৃষ্টি দিনে আলী আকবরের তান হয়ে, আমার নিলয়ের অলিন্দে শীতকাতুরে মন হয়ে, আর থেকে যেও আমার প্রিয় বাসন্তী পূজার উমা হয়ে। উমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় সোম। ছলছল দৃষ্টি নিয়ে কয়েক মুহূর্ত একভাবে সোমের দিকে চেয়ে থাকার পর ওর বুকের মধ্যে আশ্রয় নিল উমা। সোম হাত রাখল তার মাথায়। তুমি আমার উমা। আর তুমি আমার সোম। উমার কান্না ভেজা কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। ঠিক এই মুহূর্তে বাইরে থেকে ভেসে আসে ঢাকের শব্দ। এই রে, আমি তো তৈরি হলাম না এখন। সোম উমার মুখটা নিজের বুক থেকে সরিয়ে ওর চোখ দুটো মুছিয়ে দেয়। তুমি নিচে যাও, আমি এক্ষুনি স্নান টান সেরে আসছি। উমা মাথা দোলায়, তারপরে দরজার দিকে এগিয়ে যায়। সোম হাসি মুখে চেয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। তারপর গিয়ে দাঁড়ায় তার নিজের আঁকা ছবিটার দিকে। একটা বড় করে শ্বাস নেয় সে। সালটা তখন 2016। সোমের বাবা অর্থাৎ ঋত্বিক বাবুর বন্ধু দীপঙ্কর ঘোষ এবং তার স্ত্রী সুধা দেবীর বিবাহ বার্ষিকী উপলক্ষে সোম তার মা বাবার সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও দীপঙ্কর ঘোষের বাড়িতে গিয়েছিল। এমনিতে কোনো অনুষ্ঠান বাড়িতে টাড়িতে যেতে একেবারে ভালো লাগে না সোমের। কি আবার হবে, প্রথমে ওই কেক টেক কাটা হবে, তারপরে যে যার স্ট্যাটাস দেখাতে ব্যস্ত হয়ে উঠবে।
আর অনুষ্ঠানে যত ভালোই আয়োজন করা হোক না কেন, বাইরে বেরিয়ে বদনাম করাটা কম্পালসারি। কিন্তু সামনাসামনি প্রত্যেকে মুখোশ পরে থাকবে, ভালো সাজার মুখোশ। এসব একদম ভাল লাগে না সুমের। তবুও মা বাবার জোরাজোরিতে তাকে যেতেই হয়েছিল সেদিন। কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পেরেছিল অনুষ্ঠানে এসে সে ভুল কিছু করেনি। যদি অনুষ্ঠানে না আসতো তাহলে বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসত। ঋত্বিক বাবু সোমের সঙ্গে দীপঙ্কর বাবু আর সুধা দেবীর পরিচয় করানোর পর মুহূর্তে কোথা থেকে যেন এসে উদয় হয়েছিল সাদা রঙের ড্রেস পরিহিত একজন স্বর্গ থেকে নেমে আসা পরী। সোমের আশেপাশের পরিবেশ যেন মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল। মা বাবা, অন্যান্য লোকজন সবাই ভ্যানিশ হয়ে গিয়েছিল যেন। বাড়িটা বদলে গিয়েছিল একটা গোলাপ বাগানে, যে বাগানে ভেসে বেড়াচ্ছিল একটা মন ভালো করা গন্ধ। চারিদিকে উড়ে বেড়াচ্ছিল অসংখ্য রং বেরঙিন প্রজাপতির দল। তারাই যেন নিজেদের শরীরের রং ছড়িয়ে দিয়েছিল ফুলগুলোর উপরে কোনো এক সময়। কিন্তু তবুও তারা বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ব্যর্থ। বাগানের সৌন্দর্য বাড়িয়ে তুলেছিল একটা পরী, একটা সাদা রঙের পোশাক পরিহিত পরী, ফর্সা মুখ, একজন জাত শিল্পীর নিখুঁত তুলির টানে আঁকা নাক, গোলাপি ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি, টানা টানা চোখ এবং তার খয়েরি মণি দুটো যেন মুগ্ধ হয়ে সোমের দিকেই নিবদ্ধ। সেই দৃষ্টি যেন তাকে কিছু বলতে চায়। সোমের অজান্তেই ওর বুকের বাঁ দিকটা সশব্দে ধকধক করতে শুরু করেছিল সে। কেউ খেয়াল করলেই হয়তো সেই শব্দ শুনতে পেত। কল্পনার জগতে ছেদ পড়েছিল দীপঙ্কর বাবুর কথায়। আয় মায়, তাহলে পরিচয়টা করি। এইটা হচ্ছে আমার মেয়ে উমা। আর উমা, তুই তো আঙ্কেল আন্টিকে চিনিস, কিন্তু চিনিস না এই রাজপুত্রটাকে। এই রাজপুত্রটা কে জানিস? এইটা হচ্ছে আমার বন্ধু, মানে তোর আঙ্কেলের একমাত্র ছেলে সোম সিংহ রায়। কিন্তু সে তুই রাজপুত্র বলেই ডাকতে পারিস। হ্যালো, নাইস টু মিট ইউ। স্বর্গের পরী সোমের দিকে বাড়িয়ে দিয়েছিল নিজের একটা হাত। সোম তাকিয়েছিল বেশ কিছুক্ষণ। খয়েরি চোখ দুটো একই রকম ভাবে নিবদ্ধ ছিল সোমের দিকে। দুজনের দৃষ্টিতেই সেদিন ছিল এক রাস মুগ্ধতা। সময় যেন থমকে গিয়েছিল। কয়েক সেকেন্ডও ছিল কয়েক ঘন্টার সমান। তারা দুজন হয়তো এটাই চাইছিল। কিছুক্ষণ বাদে সোম বাড়িয়ে দিয়েছিল নিজের কাঁপতে থাকা হাতটা, তবে মুখে কিছু বলতে পারেন। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্টটা সেদিন রাত্রেই পাঠিয়েছিল উমা। সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিয়েছিল সোম। তার বুকের ভেতরে আবারও উথাল পাথাল শুরু হয়েছিল। মেসেঞ্জারে একটা মেসেজ করবে কিনা ভাবতে ভাবতে হঠাৎ একটা নোটিফিকেশন ঢোকার শব্দ শুনে ফোনটা হাতে তুলে নিতেই চমকে উঠেছিল সোম। উমা নিজে থেকে মেসেজ করেছে। হ্যালো রাজপুত্র,
আই হোপ আমার কথা ভুলে যাওনি, ঘুমিয়ে পড়লে নাকি? এগুলো কি সত্যি হচ্ছে নাকি স্বপ্ন দেখছে সব? বুঝে ওঠার আগেই আবারও একটা নোটিফিকেশন। বেশ, গুড নাইট। ও, তুমি তো ঘুমিয়ে পড়েছো, গুড নাইট বলবে কিভাবে? সকালে গুড মর্নিং বলে দিও, কেমন? টাটা। ওয়েট ওয়েট ওয়েট, আমি ঘুমাইনি এখনো, জেগে আছি। মনের ভয়কে এক প্রকার জয় করে মেসেজটা পাঠিয়েই দেয় সব। এরপর অনেক কথা হয়েছে, নাম্বার এক্সচেঞ্জ হয়েছে এবং দুজনে নিজেদের টিউশন বাঙ্ক করে দেখাও করেছে অনেকবার, কখনো গঙ্গার ঘাটে, কখনো বা কোনো কফি শপে। কিন্তু আসল কথাটা আর বলা হয়ে ওঠেনি। সেই বছর সোমদের বাড়ির বাসন্তী পুজোতে আমন্ত্রণ জানানো হয়েছিল দীপঙ্কর বাবুদের। সন্ধ্যাবেলায় যখন সবাই পূজা মণ্ডপে ব্যস্ত, ঠিক সেই সময় উমা আর সোম চলে এসেছিল ছাদে, সকলের অলক্ষ্যে। সাধারণত বাসন্তী পূজার সময় বৃষ্টি খুব একটা হয় না, বিকালের দিকে একটু আধটু কাল বৈশাখী হলেও হতে পারে, তবে সারাটা দিন আকাশটা মেঘলা ছিল। সে বৃষ্টি হবে হবে করেও হচ্ছিল, যেন কিছু একটার জন্য অপেক্ষা করছিল সে। মেঘলা আকাশের নিচে খোলা ছাদের উপরে মুখোমুখি দাঁড়িয়েছিল দুজন। সন্ধ্যা ক্রমশ গাঢ় হচ্ছিল ধীরে ধীরে। নিচের থেকে ভেসে আসছিল ঢাক কাঁসরের শব্দ এবং ধূপ ধুনোর গন্ধ। উমার মুখ নিচের দিকে নামানো থাকলেও সোম চেয়েছিল উমার দিকে। দুজনেরই হৃদস্পন্দন সেদিন বিশ্ব রেকর্ড করেছিল। কেউ কোনো কথা বলতে পারছিল না। নিস্তব্ধ কয়েকটা মুহূর্ত ঝোড়ো বাতাসের মতো বয়ে চলেছে। সোম নিজের কাঁপতে থাকা হাত দিয়ে ইতস্তত করতে করতে আলতো করে উমার হাত তুলে নিয়েছিলেন নিজের হাতের মধ্যে। বাঁধা দেয়নি, আরো কিছুটা ঘন হয়ে এসেছে দুটো শরীর। তারা শুনতে পাচ্ছিল একে অপরের হৃদস্পন্দন। দীর্ঘ সময়ের পর উমা অবশেষে মুখ তুলে চেয়েছিল সোমের দিকে। সোম দেখেছিল উমার চোখের খয়েরি মণি দুটো ভয়ের ছায়া, কিন্তু মণি দুটোর গভীরতা থেকে উঁকি মারছিল ভয়কে ছাপিয়ে সোমকে ভালোবাসার একটা অদম্য জেদ। প্রথম দেখায় শব্দ ছিল কিছু অর্থহীন, বড্ড অগোছালো। তারপরে যে বাড়তে থাকলো আলাপ, নতুন নতুন শব্দের ঝড় এলো। শব্দগুলো চঞ্চল ছিল খুব। তোমার কথায় শান্ত হয়ে গেল। হঠাৎ কোনো অজানা ব্যাকরণে শব্দ জুড়ে বাক্য বাঁধা হলো। বাক্যগুলো সাজিয়েছিলাম আমি, তেমন কিছু অর্থ ছিল না তার। তোমার ছন্দে বাঁধা পড়ল যেই, সৃষ্টি হলো এক নতুন কবিতার। তারপরেই তোমার সুরের ছোঁয়া, কবিতার বুকে জেগে উঠল প্রাণ। সঞ্জীবনী কবিতাগুলো এখন মনের ঘরে নতুন প্রেমের গান। ছোট্ট ছোট্ট কবিতা, গান দিয়ে এগিয়ে চলেছে আমাদের 12 মাস। এখন কবিতা নয়, এখন পথের মাঝে লিখতে হবে মস্ত বড় উপন্যাস। উমা, তুমি এই উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠেছ। জেনে বুঝে নাকি অজান্তে, সেটা আমার
আমার হয়তো জানা নেই, তবে এখন উপন্যাসটা বিরহের হবে নাকি ভালোবাসায় পরিপূর্ণ, সম্পূর্ণটাই তোমার হাতে। হঠাৎই আকাশ পাতাল কাঁপিয়ে বিদ্যুৎ চমকে ওঠে। কয়েক মুহূর্তের জন্য চারিদিক হয়ে ওঠে আলোকিত। উমা ভয়ে জাপটে ধরে সোমকে। সোম বাধা দেয় না, কিংবা বাধা দেওয়ার অধিকার তার নেই, কোনোদিনই যেন ছিলই না। তার বুকটা যেন সবসময় উমার জন্য তুলে রাখা ছিল। এখানেই থেকে যেতে চাই, উপন্যাসের শেষ পাতা পর্যন্ত। তুমি কি আমায় থাকতে দেবে? সোমের মুখে একটা চওড়া হাসি ফুটে ওঠে। আমার বুকটা তো তোমার জন্যই তুলে রাখা ছিল এতদিন। বৃষ্টি নেমেছিল ঝমঝম। এই মুহূর্তটার জন্যই হয়তো বৃষ্টিটা সকাল থেকে নিজেকে সংযত করে রেখেছিল। বারবার হতে গিয়েও আটকে যাচ্ছিল, কিন্তু অবশেষে যখন সেই মুহূর্তটা আসলো, তখন আবার কিসের অপেক্ষা। বৃষ্টির শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল ঢাক, কাসর এবং শঙ্খর আওয়াজ। দুজনের শরীর একে অপরের সঙ্গে লিপটে যাচ্ছিল। বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল সমস্ত দূরত্ব। তারপরে বছর গড়িয়েছে অনেকটাই। ঋত্বিক বাবু এবং দীপঙ্কর বাবুর পরিবারের কোনো আপত্তি নেই। সম্ভবত এই বছরে ওদের বিয়েটাও হয়ে যাবে। এখন ঘড়িতে দুপুর 2:30। বৈশাখের রোদকে এক প্রকার ভয় দেখিয়ে মেঘ নিজের এলাকা বিস্তার করেছে। মেঘের চাদরে ঢেকে গেছে গোটা আকাশ। চারিদিক হয়ে রয়েছে অন্ধকার। যে কোনো মুহূর্তে আকাশ ভেঙে ঝমঝমিয়ে বর্ষণ শুরু হবে। কিন্তু সিংহরায় বাড়িতে যেমন রোদেও সমস্যা ছিল না, ঠিক সেরকমই মেঘেও তাদের কোনো হেলদোল হয়নি। বরঞ্চ মেঘের তলায় রোদ ঢাকা পড়ে যাওয়ায় তাদের ভালোই হয়েছে। গরমের জন্য যেটুকু আনন্দের কমতি ছিল, এখন সেটুকুও পূরণ হয়ে যাচ্ছে। মন্দিরের সামনে বারান্দায় চলছে ধুনুচি নাচ, সিঁদুর খেলা। ঢাকের তালে ধুনুর গন্ধে সিঁদুরের লাল আভায় চারিদিক রঙিন হয়ে উঠেছে। উমার মুখ সোমের লাল পাঞ্জাবির মতো রাঙা হয়ে গিয়েছে। ঢাকের তালে তালে দুলে দুলে উঠছে তার কোমর। তার সঙ্গে যোগ দিয়েছে পাড়ার আরো কয়েকজন মেয়ে। মাঝে মধ্যে শ্রীতমা দেবীও গা ভাসাচ্ছেন উমাদের সঙ্গে। ঋত্বিক বাবু এবং উমার মা বাবা একটু দূরে দাঁড়িয়ে হাসি মুখে নীরব দর্শকের মতো সব ভোগ করছেন। কিন্তু সোম কোথায়? সোম গিয়েছে ঘরে ওর ক্যামেরাটা নিয়ে আসার জন্য। এই মুহূর্তগুলো সে ক্যামেরা বন্দি করে রাখতে চায়, নইলে আবার 1 বছরের অপেক্ষা করতে হবে। অন্যদিকে উমাদের নৃত্যটা বেশ জমে উঠেছে। পাড়ার অন্যান্য মেয়েরা উমাকে ঘিরে প্রায় বৃত্ত তৈরি করেছে একটা। বৃত্তের একদম মাঝে ঝাড়বাতিটার নিচে রয়েছে উমা। সকলে আনন্দের সঙ্গে তাদের নৃত্য উপভোগ করছে, কিন্তু তারা কেউ জানে না এই হৈহুল্লোড় কিছুক্ষণের মধ্যেই নিস্তব্ধতায় বদলে যেতে চলেছে।
আর এই আনন্দ কিছুক্ষণের মধ্যেই দুঃখে বদলে যেতে চলেছে। ঝাড়বাতিটা হঠাৎই দুলে ওঠে, সামান্য চুনবালি খসে পড়ে সেখান থেকে। কেউই তা লক্ষ্য করে না। সোম নিজের ক্যামেরাটা নিয়ে দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসে। ঠিক এমন সময় নিচ থেকে ভারী কিছু একটা ভেঙে পড়ার শব্দের সঙ্গে অনেকজন মানুষের সংমিশ্রিত ভয়ার্ত চিৎকার ভেসে আসে। ঢাক, কাসর, ঘন্টার আওয়াজ সব থেমে যায়। সোম চমকে ওঠে, একটু থমকে দাঁড়ায় সে। হঠাৎ উমার মায়ের চিৎকার করে কান্নার শব্দ শুনতে পায় সোম। ওর শির দাঁড়াবে একটা শীতল স্রোত বয়ে যায়, কানের পাশ দিয়ে বয়ে যায় ঠান্ডা বাতাস। মনের মধ্যে কু ডাকতে শুরু করে তার। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সোম, ছুটে যায় মন্দিরের সামনে। সকলে বারান্দাটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। সোম ভিড় ঠেলে একটু সামনের দিকে এগিয়ে যায়, আর এগোতে আবারও চমকে ওঠে। শ্রীতমা দেবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে রয়েছেন। কয়েকজন মহিলা ওনার জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছেন, কিন্তু ঋত্বিক বাবু আর দীপঙ্কর বাবু ওটা কি করছেন? ওটা তো ঝাড়বাতি, সেই নতুন ঝাড়বাতিটা যেটা পঞ্চমীর দিন লাগানো হয়েছিল, সেটা এখন বারান্দায় পড়ে আছে। কিন্তু কেন? ওনারা দুজন সেটাই তুলে সরানোর চেষ্টা করছেন, কিন্তু ঝাড়বাতিটা বেশ ভারী হওয়ায় একটু সমস্যা হচ্ছে বই কি। দুজনের চোখেই জল। কিন্তু উমার মা ঝাড়বাতিটার সামনে বসে হাউ হাউ করে কাঁদছেন কেন? উমায় বা গেল কোথায়? চারিদিকে চোখ বুলিয়ে দেখে নেয় সোম, কিন্তু না, উমা তো কোথাও নেই। কোথায় গেল মেয়েটা? কিছুই বুঝে উঠতে পারে না সোম। তাহলে কি উমা মন্দিরের বাইরে রয়েছে? সোম বাইরের দিকে পা বাড়াতে যাবে, ঠিক এমন সময় একটা জিনিস লক্ষ্য করে সে। একটা গাঢ় লাল তরল পদার্থ ঝাড়বাতিটার নিচ থেকে গড়িয়ে আসছে। সোমের গলার কাছটায় কি যেন একটা দলা পাকাতে শুরু করে। বুকের বাঁ পাশটা যেন ফেটে বেরিয়ে আসবে এবার। মাথায় একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে তার কাছে এইবার সবকিছু জলের মতন স্পষ্ট। সোম ছুটে যায়, এক হাতেই ঝাড়বাতিটা তুলে অন্যদিকে ফেলে দেয় সে। সাদা মার্বেলের ওপর দিয়ে যেন রক্তের বন্যা বয়ে যাচ্ছে। উমার সাদা লাল শাড়িটাতে আর সাদা রং অবশিষ্ট নেই, পুরোটাই লাল হয়ে গিয়েছে রক্তে। সোম রক্তের উপরে ধপাস করে বসে পড়ে, কোলে তুলে দেয় উমার নিথর দেহটাকে। হা হয়ে থাকা মুখের ভেতর থেকে অনেকখানি রক্ত বেরিয়ে আসে। সোমের কোল রক্তে ভরে যায়। বুকের মাঝামাঝি জায়গাটা একদম এফোর ওফোর হয়ে গেছে উমার। পেটের বেশ কয়েকটা জায়গায় বড় বড় ফুটো। সেসব জায়গা থেকে এখনো রক্ত বেরিয়ে আসছে বাইরে, কিংবা
বলা যায় গোটা শরীর দিয়েই বয়ে চলেছে সাদা লাল রঙের তরল পদার্থের অবিরাম ধারা। সোমের শরীরটাও লেপ্টে যাচ্ছে সেই তরল পদার্থে। সোম একবার পালস চেক করল, উমার নাকের কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তে সে পাথরের মতো হয়ে গেল। উমার মা সেই দৃশ্য দেখে ইতিমধ্যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছেন রক্তমাখা মার্বেলের উপরে। ঋত্বিক বাবু এবং দীপঙ্কর বাবু দূরে দাঁড়িয়ে রয়েছেন পাথরের মতো। সোম কি করবে বুঝে উঠতে পারে না। নিথর উমাকে কোলের মধ্যে নিয়ে সে স্থির হয়ে বসে থাকে। কাঁদছে না সে, তার কান্না আসছে না। ভালোবাসার মানুষকে এভাবে হারিয়ে ফেলবে সেটাও কখনো কল্পনাও করতে পারেনি। নিজের ভালোবাসার মানুষকে হারানোর বেদনা তাকে বাকরুদ্ধ করে দিয়েছে। বোকার মতো সে চেয়ে থাকে তার রক্তমাখা হা হয়ে থাকা মুখটার দিকে। উমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত সোমের চোখের সামনে ভেসে উঠতে থাকে। প্রথম দিন দেখা হওয়া থেকে শুরু করে ক্লাস বাঙ্ক করে দেখা করতে যাওয়া, সবকিছু ভাসতে শুরু করে সোমের চোখের সামনে। তোমায় আমি আমার প্রিয় বাসন্তী পূজার উমা বলেছিলাম। আমি জানতাম না তুমি এতটা সিরিয়াস ভাবে নিয়ে নেবে বিষয়টা। দশমীর দিন এক উমা বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় নিজের বাড়ি। তুমি আমায় ছেড়ে চলে গেলে, কিন্তু ওই উমা তো নিজের সোমের কাছে ফিরে যায় দশমীর দিন। তুমি তোমার সোমকে ছেড়েই চলে গেলে। কেন চলে গেলে? বুঝে আসা স্বরে কথাগুলো বলে ওঠে সোম। বাইরে বিদ্যুৎ চমকে ওঠে, দু এক ফোঁটা বর্ষণও শুরু হয়। উমাকে কোলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সোম। তারপরে বেরিয়ে আসে মন্দিরের বাইরে। ছিটে ফোঁটা বৃষ্টি কয়েক সেকেন্ডের মধ্যে বদলে যায় মুষলধারায় বর্ষণে। দুটো শরীর ভিজে যেতে থাকে। 2016 মতো আজকেও হয়তো বৃষ্টিটা নিজেকে সংযত করে রেখেছিল এই মুহূর্তটার সাক্ষী হওয়ার জন্য। তবে সেদিন যেমন বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল সমস্ত দূরত্ব, আজকে সেরকম ভাবে ভেসে যাচ্ছিল রক্ত। গোটা বাড়িতে বৃষ্টির জলের সঙ্গে ছড়িয়ে যাচ্ছিল উমার রক্ত। উমার রক্তমাখা কপালেই চুমু খায় সোম, সেই 2016 মতোই। শুধু সেদিন কপালে রক্তটা ছিল না। বৃষ্টিটা হয়তো একই থাকে, চুম্বনটাও একই থাকে, ভিজতে থাকা মানুষগুলো হয়তো এক থাকে, শুধু বদলে যায় মুহূর্তেরা। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে সোম। সেখানেই বসে পড়ে সে। কয়েকজন তাদেরকে ধরতে আসলে সোম হাত দেখিয়ে থামিয়ে দেয়। শেষবারের মতো
ভিজতে চায় সে উমার সাথে। তাদের উপন্যাসের শুরুটা হয়েছিল বৃষ্টির সঙ্গে, শেষটাও না হয় বৃষ্টির সঙ্গে হোক, কিন্তু এটাই কি শেষ? সত্যি উপন্যাস কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? ধুর, সবে তো উপন্যাসটা শুরু হয়েছিল তাদের। সোম কি এমনটা চেয়েছিল কখনো? উমাও তো কখনো বলেনি যে সে এই রকম ভাবে উপন্যাসের মাঝ পথে তাকে ছেড়ে চলে যাবে। উমাকে বুকে জড়িয়ে বসে থাকে সোম, যতক্ষণ না বৃষ্টিটা ধরে আসে। আজ 13ই অক্টোবর 2024। আজকে মা দুর্গা আবারও কৈলাসে ফিরে যাবেন, কারণ আজ দশম। আজকেও বৃষ্টি পড়ছে খুব জোরে, ঠিক সেদিনের মতো। আজ থেকে ঠিক 6 মাস আগের মতো। সেদিনও দশমী ছিল, বাসন্তী পূজার দশম। সেদিন দুজন উমার বিসর্জন হয়েছিল। একজন নিজের সোমের কাছে ফিরে গিয়েছিল, আর একজন নিজের সোমকে একা ছেড়ে চলে গিয়েছিল সারা জীবনের মতো। বুকের বাঁ দিকটা সেদিন যে আঁকড়ে ধরেছিল সোমের, তা এখনো স্বাভাবিক হয়ে ওঠেনি। সেদিনের পর থেকে ধীরে ধীরে যেন সোমের বুকের বাঁ দিকটা উইপোকায় কুড়ে কুড়ে খাচ্ছে। হৃৎপিণ্ডটা একেবারে এফোর ওপর না করা পর্যন্ত হয়তো তার নিস্তার নেই। দিন বদলে গেল, রাত বদলে গেল, মাস বদলে গেল, বছরটাও হয়তো কেটে যাবে এভাবে। শুধু বদলাবে না তোমার প্রতি আমার ভালোবাসাটা। এক ঢোকে প্রায় অর্ধেক বোতল মদ শেষ করে ফেলল সোম। তারপরে আবার বাঁ হাতে ধরে থাকা ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল সে, না, বদলাবে না, ভালোবাসাটা বদলাবে না, নেভার, কখনো না। পাহাড়ি একটা গ্রামে রয়েছে সোম। এখানে মানুষজন খুব বেশি বসবাস করে না। চারিদিকে শুধুই পাহাড় আর ঘন গাছপালা। তার মধ্যেই একটা ছোট্ট গ্রাম। গত 4-5 মাস ধরে সোম এই গ্রামেই রয়েছে। সোমের বন্ধু নীলেশ শর্মা এখানকার ফরেস্ট ডিপার্টমেন্টের হেড। তার একটা কটেজ আছে গ্রামের একদম শেষ প্রান্তে। সেখানেই নীলেশের সঙ্গে থাকে সোম। কলকাতার মানুষজনের ভিড়েও নিজেকে বড্ড একা লাগছিল সোমের। স্মৃতিরা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তাকে। তাই সে নিজেকে বন্দি করে নিয়েছিল নিজের ঘরের মধ্যে। কারোর সঙ্গে কথা বলতো না, খেত না, কাঁদতো না, শুধুই চেয়ে থাকতো উমার ছবির দিকে। বার তিনেক আত্মহত্যার চেষ্টাও করেছে সে। 2 বার গলায় দড়ি এবং 1 বার অধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে নিজের প্রাণ ত্যাগ করার চেষ্টা করেছে সে। কিন্তু শেষ মুহূর্তে ঋত্বিক বাবু নিজের পুত্রকে বাঁচিয়েছেন প্রত্যেকবার। অন্যদিকে শ্রীতমা দেবীর অবস্থাও একেবারে খারাপ হয়ে গিয়েছিল। শারীরিক এবং মানসিক
উভয় দিক দিয়েই। দুজনকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন ঋত্বিক বাবু। একা একা কি করবেন তিনি? কিছু বুঝে উঠতে না পেরে অবশেষে নীলেশকে ফোনে সবটা জানান তিনি। সেই ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নীলেশ আর সোম একসঙ্গে পড়াশোনা করেছে। তারপরে নীলেশ অন্য লাইনে চলে যায়, তবে ওদের দুজনের বন্ধুত্বে বিন্দু মাত্রও ছেদ পড়েনি তাতে। তাই সোমের এইরকম পরিস্থিতির খবর পেয়ে ছুটে এসেছিল কলকাতায় এসে, এবং সোমকে নিয়ে এসেছিল নিজের কাছে। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কারোর একা লাগে না। যার কেউ নেই তার প্রকৃতি আছে। তারাই আমাদের সবচেয়ে বড় বন্ধু। মানুষ তাদের সঙ্গে কথা না বললেও তারা কথা বলে। মানুষের মন খারাপ থাকলে তারা গান গেয়ে শোনায়। মাঝে মধ্যে নিজেদের শুকনো পাতা দিয়ে পিঠে মাথায় হাত বুলিয়ে যায়। তাই একাকিত্ব ঘিরে ধরার বিন্দু মাত্র চান্স নেই এখানে। এইরকম পরিবেশে থাকলে সোমের অবস্থার উন্নতি বই অবনতি হবে না, সেটা নীলেশ জানত। আর হয়েছেও তাই। যেই সোম কারোর সঙ্গে কথা বলতো না, কাঁদতো না, ঘর থেকে বার হতো না, সে এখন কথা বলে, কাঁদে, জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়। নীলেশ মনে করে কান্নাটা এই মুহূর্তে সোমের পক্ষে ভালো। বুকে যত বেদনা জমে রয়েছে সবটা কান্নার মাধ্যমেই বেরিয়ে আসবে। তবে শুধু উন্নতি নয়, কিছুটা অবনতিও ঘটেছে বটে। ক্লিন শেভ গালটার উপরে কবে যে এত বড় বড় দাড়ি জন্মেছে তা কারোর খেয়াল নেই। চুলগুলো উস্কো খুস্কো। অবিরাম কান্নার ফলে চোখ দুটো লাল হয়ে ফুলে থাকে সব সময়। আর সবচেয়ে খারাপ বিষয়, বৃষ্টি নামলেই সোম জঙ্গলের মধ্যে বেরিয়ে যায়, সেটা দিনই হোক কিংবা রাত। তবে তার সঙ্গে কোনো ছাতা থাকে না। তার সঙ্গে থাকে এখানকার পাহাড়ি মানুষদের তৈরি দেশি মদ। যেমন আজকে দুপুরে সে বেরিয়ে এসেছে হাতে একটা মদের বোতল নিয়ে। তবে আজকে নীলেশ বাড়িতেই ছিল, তাই জোর করে ওর হাতে একটা ছাতা ধরিয়ে দিয়েছে। নীলেশ ওর সঙ্গে আসার চেষ্টা করেনি, কারণ সে জানে ওটা বৃথা চেষ্টা মাত্র। এর আগেও কয়েকবার চেষ্টা করেছিল সে, কিন্তু সোম নিজের সঙ্গে নীলেশকে নেয় না কখনো। নীলেশও বিরক্ত করে না তাকে, কারণ সে মনে করে প্রাকৃতিক পরিবেশে একা ঘুরে বেড়ানো একটা মানসিক থেরাপির মতো। এখন সোম বসে রয়েছে পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট ভাঙা কুঁড়ে ঘরের সামনে, ছাউনির নিচে বেঞ্চের উপরে। কোনো এক সময় হয়তো কেউ বানিয়েছিল ঘরটা, তবে এখন সেটা পরিত্যক্ত হয়েই পড়ে রয়েছে। দীর্ঘকাল কেউ ব্যবহার না করায় ভেঙে ভেঙেও গেছে চারিদিকে। এখান থেকে গ্রামটা চোখে পড়ে। সবুজের মাঝে ছোট ছোট কাঁচা পাকা ঘর আর বাড়ির সারি, ঠিক যেন কোনো একটা বাচ্চার খেলা ঘর। আজকে বৃষ্টির দাপট এতটাই বেশি যে গ্রামটার দিকে তাকালে মনে হচ্ছে কেউ যেন সাদা চাদর টেনে দিয়েছে গ্রামটার উপর দিয়ে। আজ কলকাতায় কত হই হুল্লোড় হচ্ছে। মা চলে যাচ্ছে আজ, তার বিদায়ের জন্য কত মানুষ চোখের জল ফেলছে, এবং অনেকে আবার এই বছরের মতো শেষবারের জন্য উমার উপস্থিতিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে। কিন্তু এই নির্জন পাহাড়ি অঞ্চলে
সেসবের বালাই নেই। এবং সেই জন্যই হয়তো সোম এখনো জীবিত রয়েছে। আবার কোনো উমার চলে যাওয়া সে হয়তো আর সহ্য করতে পারবে না। কয়েক ঢোকে পানি ওটা শেষ করে মাটিতে বোতলটা নামিয়ে রাখলো সোম। সে এখন আর ফোন ব্যবহার করে না, টাকা পয়সাও রাখে না সঙ্গে, প্রয়োজনও পড়ে না খুব একটা। তবে সব সময় সঙ্গে থাকে একটা ছবি, উমার ছবি, তার উমার ছবি। এই যেমন এখনো সে ছবিটা নিয়েই বসে আছে। বেরোনোর সময় একটা পলিথিন নিয়ে জড়িয়ে নিয়েছিল সেটা। তবে এখন যেহেতু ছাউনির নিচে বসে আছে, তাই পলিথিনের প্রয়োজন নেই। তোমার বৃষ্টি খুব পছন্দ, জানি আমি, আর জানি বলেই তো বৃষ্টি নামলে তোমার সঙ্গে নিয়ে বেরিয়ে আসি আমি। ছবিটার দিকে তাকিয়ে আবারও বিড়বিড় করে ওঠে সোম। ভুলে ভুলে আবার বোতলটা হাতে তুলে নেয়, কিন্তু খালি বোতলটা দেখে সে বিরক্ত হয়, তবুও হাসে। আজকাল সবাই আমায় ছেড়ে চলে যায়, এই যে বোতলে থাকা মদটাও আমায় ছেড়ে চলে গেল। বেঞ্চটার উপরে শুয়ে পড়ে সোম। আমি এখন মদ খাই, তাও আবার দেশি মদ। কই, তুমি তো আমায় আর বকো না। কেন বকো না? কেন বকো না? প্লিজ বকো আমায়। আমার আমার দুই গালে দুটো ঠাটিয়ে চড় মেরে বলো এসব ছাইপাশ খাওয়া ছেড়ে দিতে। প্লিজ 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 প্লিজ। ছবিটা বুকে চেপে হাউ হাউ করে কাঁদতে থাকে সোম। হঠাৎ বৃষ্টির শব্দকে ছাপিয়ে দূরে কোথাও থেকে একটা বাঁশির শব্দ ভেসে আসতে থাকে। না, কোনো সাধারণ বাঁশি নয়, যেন ঘুম পাড়ানোর বাঁশি। মায়েরা যেমন বাচ্চাদের লালাবাই গেয়ে ঘুম পাড়ায়, এই বাঁশির সুরটাও সেরকম। অনেক দিনের নির্ঘুম কালিমাখা চোখে ঘুমের সঞ্চার ঘটাতে সক্ষম। সোমের চোখটা ধীরে ধীরে বুজে আসতে থাকে। প্রায় 6 মাস বাদে আবারও ঘুম আসছে তার, গভীর ঘুম। উমা, তুমি বকবে না আমায়? হ্যাঁ, তুমি বকবে না? বলো না। আধ বোঝা চোখে বিড়বিড় করতে করতে ঘুমের দেশে তলিয়ে যায় সোম। ধীরে ধীরে থেমে আসে বাঁশির শব্দ। দুপুর গড়িয়ে বিকাল নেমেছে পাহাড়ে। পাহাড়ের বিকালটা খুব ক্ষণস্থায়ী। এক্ষুনি বিকাল, তো আবার এক্ষুনি সন্ধ্যা। বৃষ্টিটা এখনো পড়ছে, তবে আগের তুলনায় অনেকটাই ধরে এসেছে। সোম এতক্ষণ অঘরে ঘুমোচ্ছিল, একটা নিশ্চিন্ত গভীর ঘুম। তবে এখন ঘুমটা প্রায় অনেকটাই পাতলা হয়ে এসেছে। কি রে বেটা, আর কতক্ষণ ঘুমাবি? হঠাৎ এইরকম একটা জায়গায় একজন বৃদ্ধার ডাক শুনে অবাক হয়ে যায় সোম। সে চোখ মেলে চেয়ে দেখার চেষ্টা করে। বিকালের শেষ আলোয়
একজন বৃদ্ধাকে দেখতে পায় সে। তার কাঁধে একটা ঝোলা। সোমের পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এই বৃষ্টির মধ্যে একজন বৃদ্ধা আসলেন কোত্থেকে? হাতে কোনো ছাতা টাতাও নেই, কিন্তু তবুও শরীরে এক ফোঁটাও জল লেগে নেই তার। উঠে বসে সোম। আপনাকে তো তুই আমায় চিনবি না বেটা, তুই আমায় চিনবি না। বেঞ্চের এক কোনায় ধপাস করে বসে পড়েন বৃদ্ধা। সোম একটু বিরক্ত হয়। আজকাল কোনো মানুষের আশেপাশে থাকতে ওর পছন্দ হয় না। তোর মনে খুব কষ্ট, তাই না? সোমের ভুরু দুটো কুঁচকে ওঠে। কে বলেছে আপনাকে? বলতে লাগে না রে বেটা, বলতে লাগে না। জানিস তো আমরা খুব বোকা। আমরা ভাবি মুখে কিছু না বললেই সব কিছু লোকানো যায়, কেউ কিচ্ছুটি বুঝতে পারবে না। কিন্তু সত্যিটা কি জানিস? সত্যিটা হলো, আমরা যতই আমাদের মনের দুঃখ, কষ্ট কিংবা আনন্দ নিজেদের মধ্যে চেপে রাখি না কেন, চোখ কিন্তু সব কিছু বলে দেয়। চোখ কখনো মিথ্যে বলে না। সোমের দিকে তাকিয়ে সামান্য হাসেন বৃদ্ধা, কিন্তু সোম নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়। সে নিচে গ্রামের দিকে তাকিয়ে থাকে। ভগবানের ওপর বিশ্বাস রাখ বেটা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। এই কথাটা শুনে সোমের মাথাটা চরম গরম হয়ে যায়। ওর চোখ দুটো জ্বলে ওঠে দাউ দাউ করে। কি ভগবান? সব ভগবান টগবান কিচ্ছু হয় না। সব 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 মানুষের বানানো গাঁজাখুরি গল্পের অংশ মাত্র। তারা যদি সত্যিই থেকে থাকতো তাহলে সেদিন ভগবানের সামনে আমার আর কিছু বলতে পারে না। গলাটা বুঝে আসে তার। ভগবান নেই? একবার বিশ্বাস করেই দেখ না কি হয়। কোনো প্রয়োজন নেই। বেঞ্চ থেকে নেমে ছাউনির বাইরে বেরিয়ে আসে সোম। বৃষ্টির মধ্যেই সামনের দিকে দু এক পা এগিয়ে যায় সে। বেটা, তুই তোর ছাতাটা ভুলে রেখে যাচ্ছিস এখানে। সোমের মনে পড়ে যায় নীলেশ তাকে একটা ছাতা দিয়েছিল। সে আবার ফিরে এসে ছাতাটা হাতে তুলে নেয়। ছাতাটা খুলবে এমন সময় ওর একটা জিনিস খেয়াল হয়। এই বৃদ্ধার কাছে কোনো ছাতা নেই। তাহলে উনি ফিরবেন কিভাবে? সোম নিজে তো ছাতা ছাড়াই ঘুরে বেড়ায়, তার তেমন কিছু হয় না। তাই আজকেও সে যদি ভেজে, তাতে কিছু হবে বলে তো মনে হয় না। আপনি থাকেন কোথায়? না মানে এই গ্রামে তো আপনাকে কখনো আগে দেখিনি। আমার নাম গৌরী। আমার বাড়ি এখান থেকে অনেক দূর। তুই চিনবি না আমার বাড়ি। আমি একটু আমার বাপের বাড়ি গিয়েছিলাম। আজকে বাড়ি ফিরছি স্বামীর কাছে। আমার স্বামীর নাম ভোলা। ও, তাহলে ছাতাটা আপনি রাখুন, আমি পাশেই থাকি, চলে যেতে পারবো, অসুবিধা হবে না। ছাতাটা বৃদ্ধার দিকে এগিয়ে দেয় সোম। হাসি মুখে ছাতাটা নিয়ে নেন তিনি। সোম চলেই যাচ্ছিল, কিন্তু বৃদ্ধা তাকে দাঁড় করান। নিজের ঝোলাটা ঘাঁটতে থাকেন তিনি।
যত সম্ভব কিছু একটা খুঁজছে। নে বেটা, তোকে দেওয়ার মতো এর থেকে ভালো কিছু আমার কাছে নেই। সোম দেখে ঝোলা থেকে একটা তুলি বার করে তার দিকে এগিয়ে দিয়েছেন বৃদ্ধা। রং করার তুলি। এটা নিয়ে আমি কি করব? রাখ রাখ, তোর কাজে আসবে। বেশ। আর শোন, ভগবানের উপর থেকে বিশ্বাস হারাস না। একটা কথা মনে রাখবি, উনি সব কিছু করতে পারেন। সব কিছু মানে সব কিছু, যা তোর ধারণারও বাইরে। হাসি পেল। বিশ্বাস হচ্ছে না? আজ রাতে এই তুলিটা দিয়ে আঁকবি। তাহলে কি হবে? আমার জীবনের সব দুঃখ ভ্যানিশ হয়ে যাবে। সেটা না হয় কাল সকালেই দেখবি, কেমন? যা এবার, যা যা যা। বৃদ্ধা হো হো করে হাসতে থাকেন, কিন্তু সোম আর দাঁড়ায় না। সে বাইরে বেরিয়ে যায়। একবার তুলিটার দিকে তাকিয়ে দেখে নেয় সে একটা সাধারণ তুলি। এই তুলি নাকি ওর জীবনের সব দুঃখ দূর করবে। হাসি পায় সোমের। রাত 1:30 বাজে। নীলেশ ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে, কিন্তু সোমের ঘুম আসছে না কিছুতে। সে এপাশ ওপাশ করতে করতে অবশেষে উঠে বসে। তুলিটা হাতে নিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে সে। নীলেশ জানত সোমের আঁকার শখ আছে, তাই ক্যানভাস কিনে এনেছিল অনেকদিন আগেই। আঁকলে যদি মনটা ভালো হয়, কিন্তু সোম কখনো ছুঁয়েও দেখেনি সেটা। তবে আজ সে আঁকবে। আজ সে একটা চেষ্টা করবে, যদি সত্যি তার দুঃখ কষ্ট সব চলে যায় সারাটা জীবনের মতো। কিন্তু কি আঁকবে সে বুঝতে পারে না। বসে থাকে বেশ কিছুক্ষণ। তারপরে হঠাৎ পেন্সিলের আঁচড় এবং তুলির টানে ভরে উঠতে থাকে ক্যানভাসটা। ছবিটা আঁকা যখন শেষ হয়, তখন ঘড়িতে 4:45। সোমের চোখে জল, কিন্তু মুখে লেগে রয়েছে হাসি। কষ্টের হাসি, দুঃখের হাসি। স্মৃতিগুলো যে সব সময় থেকে যায়। ক্যানভাসের উপরে ফুটে উঠেছে আজ থেকে 6 মাস আগের একটা দৃশ্য। সোমের ঘরে দাঁড়িয়ে রয়েছে উমা। মুগ্ধতার সঙ্গে চেয়ে রয়েছে সোমের আঁকা ছবিটার দিকে, যেই ছবিটা খাটের পাশে টেবিলের উপরে রাখা আছে। চেয়ারের উপরে হেলান দিয়ে বসে থাকতে থাকতেই ঘুমের দেশে হারিয়ে যায় সোম। আবারও সেই গভীর ঘুম। সে জানে না এই ঘুমের শেষে কি আছে। আদেও তার জীবনের দুঃখ দূর হবে কিনা। খট করে দরজা খোলার শব্দ শুনে ঘুমটা ভেঙে যায় সোমের। কিন্তু সে তো ঘরে ঘুমোয়নি। তাহলে কি নীলেশ তাকে ঘরে নিয়ে এসেছিল? চোখ মেলতেই অবাক হয়ে যায় সোম। এটা তো নীলেশের ঘর নয়, এটা তো তার নিজের ঘর, কলকাতার বাড়ির ঘর। কিন্তু এখানে সে কিভাবে আসলো? অবাক হয়ে যায় সোম, কিন্তু সে জানতো না অবাক হওয়ার জন্য এখনো অনেক কিছু বাকি রয়েছে। সোম দ্রুত খাটের উপরে উঠে বসে আর
বসতেই তার বুকের হৃদস্পন্দন থেমে যায়। চোখের কোণে হঠাৎ করে বিন্দু বিন্দু জল এসে জড়ো হয়। সে কি ঠিক দেখছে নাকি সবটাই স্বপ্ন? চোখ দুটো ভালো করে একবার কুচলে নেয় সে। না, স্বপ্ন তো নয়, সত্যি উমা দাঁড়িয়ে রয়েছে তার সামনে। পরনে সেই লাল সাদা শাড়ি, সেই একই রকম সাজ, সবকিছুই সেদিনের মতো। সোম ছুটে গিয়ে চাপটে ধরে, হাউ করে কাঁদতে থাকে সে। উমা কিছুই বুঝে উঠতে পারে। আরে আরে আরে, কাঁদছো কেন? কি হলো? দেখি দেখি তোর। শাড়ির আঁচল দিয়ে সোমের চোখ দুটো মুছিয়ে দিতে থাকে উমা। তুমি জানো না, তোমায় ছাড়া কত কষ্ট পেয়েছি। মানে এই কটা দিন তো আমি তোমাদের বাড়িতে তোমার কাছেই ছিলাম, জাস্ট কালকে রাতে ছিলাম না। ছাড়ো, কিছু না, ওসব তুমি বুঝবে না। সোমের মনে পড়ে যায় বৃদ্ধার বলা শেষের কথাগুলো। আর শোন, ভগবানের উপর থেকে বিশ্বাস হারাস না। একটা কথা মনে রাখবি, উনি সব কিছু করতে পারেন। সব কিছু মানে সব কিছু, যা তোর ধারণারও বাইরে। আমি রেখেছিলাম বিশ্বাস। মানে কার উপর বিশ্বাস রেখেছিলে? কি সব বলছো? আমি তো কিছুই বুঝছি না। বাই দ্য ওয়ে, মামনি তোমায় ডাকছে, শিগগির স্নান টান সেরে নিচে চলো। হঠাৎ সোমের খেয়াল হয় ঝাড়বাতিটার কথা। সে ছিটকে সরে যায় উমার কাছ থেকে। শিট! কি হলো? ঝাড়বাতিটা খুলতে হবে এক্ষুনি মন্দির থেকে, নইলে নইলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। তোমার মাথা খারাপ হয়ে গেছে বোধহয়। মন্দিরে আবার ঝাড়বাতি কোথায় আছে তোর? এই, আমি নিচে গেলাম, ব্যাং, তুমিও এসো। উমা ঘরের বাইরে বেরিয়ে যায়। সোম চেয়ে থাকে তার চলে যাওয়ার পথের দিকে। ঝাড়বাতি নেই। সেই বৃদ্ধার বলা শেষের কথাগুলো আরো একবার মনে পড়ে যায় সোমের। সোমের মুখে হাসি ফুটে ওঠে। নিচ থেকে ঢাকের শব্দ ভেসে আসতে আরম্ভ করে। সোম একটা দীর্ঘশ্বাস ছেড়ে তোয়ালে নিয়ে বাথরুমের দিকে পা বাড়ায়। সোম কি সত্যি সেই বৃদ্ধার দেওয়া তুলির সাহায্যে অতীতে ফিরে এসেছিল, নাকি পুরোটাই তার স্বপ্ন? হয়তো এত কিছু হয়েই ছিল না। নবমীর দিন রাত্রে দেরি করে ঘুমানোর ফল? না, সেই প্রশ্নের উত্তর না হয় আপনারাই খুঁজুন। আর যদি উত্তরটা আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা এতক্ষণ শুনছিলেন উমার প্রত্যাবর্তন। আজকে গল্প পাঠে এবং সোম আর দীপঙ্কর বাবুর চরিত্রে ছিলাম আমি, তুষার। উমার চরিত্রে ছিল অয়ন্তিকা, শ্রীতমা দেবী এবং বৃদ্ধার চরিত্রে ছিল ইশিকা। পোস্টার ডিজাইন করেছে অনুরূপা, ভিডিও এডিটিং এবং শব্দগ্রহণ করেছে অর্ঘ্য। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামী সপ্তাহে আরো একটা নতুন গল্পের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন।